এবার ধরুন কেউ এলো, কেউ শুনতে চাইলো, কোনো অনুষ্ঠানে গেলাম, তখন আর অনুষ্ঠানে আবৃত্তি করছি বলে আলাদা কোনো আনন্দ তো নয়, মানে এই আনন্দেরই ভাগ দেওয়া। এরকম আরো অনেক হয়, একটা আসলে তো এত দেখানো যায় না। আমি আর একটা দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে তাকে বলছে আবর্তিত স্বর। সেটা কিভাবে হয়, ধরুন এই একটা স্বর বলছি আমি, আ, এই স্বরটাকে টানা না বলে একে কেটে নিচ্ছি কতগুলো টুকরোয়। আ, 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 আ। এবার এই টুকরোগুলোতে স্বরটা টানা না বলে কমাচ্ছি, বাড়াচ্ছি। আ, 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 আ। এই হলো আবর্তিত স্বর। এখন দেখুন এই আবর্তিত স্বরটাকে আমি একটা ছন্দে ফেলছি। আ, 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 আ। বজ্রকণ্ঠে তোলো আওয়াজ, রুক্ষপদস্যু দলকে আজ দেবে না জাপানে উড়োজাহাজ, ভারতে ছুঁড়ে স্বরাজ। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। দেখুন সৈন্যদের মার্চ পাস্টের যে ধ্বনি এবং চিত্র, সেটা এই দিয়ে তৈরি করা গেল। আবার এই আবর্তিত স্বরকেই একটা অন্যরকম ছন্দে নিচ্ছি। হা 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 হা। চেনা যাচ্ছে তাদেরকে আবর্তিত স্বর বলে। আবর্তিত স্বর না হলে এটা এরকম হতো, আ আ আ আ, শুধু ছন্দের ঝুঁকে আ আ আ আ। আবর্তিত হলে এটা দাঁড়াচ্ছে আ আ আ আ আ আ আ আ। দেখুন কিসে এটা কবিতা বসাচ্ছি। ধায় গাড়ি ধুম ঝাড়ি ধায় শত পায়, ঝড়পথে দ্রুতগতি দুনিয়া কাঁপায়, বাপরার বাজে ভেপু প্রাণ দিয়েছে ফুকানি তালা, প্রাণী তবু খুশি হতে লায়। ধায় গাড়ি ধায় শত পায়, একই একই দেখি ঢেকি ঢেকি ভাই, ঘোড়া ছিল গাছগুলো ছোটে বাই বাই, উঁকি মেরে ঝাঁপ করে সরে যায় সাত করে, দেখি ঘাড়ে কাপ করে নাই আর নাই। ধায় গাড়ি ছোটে বাই বাই, ফাঁকা ফাঁকা মাঠ শুধু আঁকা পাকা পথ, একে দেখি ছেকে ছেকে চলে রেল রথ। এইটাই একটু বড় করে মিট দিয়ে লাগিয়ে একটা দৃশ্যকল্প রচনা করেছিলাম, সেটা অনেকেই আমার কাছে বারবার শুনতে চান। সেখানে স্বরটা আবর্তিত হচ্ছে এরকম করে, আ, এইভাবে বড় বড় মিট দিয়ে আবর্তিত হচ্ছে। তো সেই কবিতাটা এই এই ফাঁকে একটা গোটা আবৃত্তি শুনিয়ে নিই। রত্নেশ্বর হাজরার নাগরদোলা। দেখতে পেলেই ঘুরে বলবো, নেই তো, তুমি এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই, তুমি এখন নাগরদোলায়। এখন তোমার বাঁ দিকের হাত, ডান দিকের পা, বাঁ দিকের চোখ, ডান দিকের কান উঠছে নামছে হৃদয়ে হৃদয়ে। এখন তোমার ছায়া উঠছে, ছায়া নামছে, ছায়া উঠবে, ছায়া নামবে, নামতে নামতে উঠে গিয়ে বলে উঠবে, এই যে আমি, এই যে আমি, এই যে আমি। ওখানে নেই, ওখানে নেই, ওখানে না, এখান থেকে ওখান থেকে সেখান থেকে। তখন কেবল শব্দ, কেবল এই যে আমি, এই যে আমি, এই যে আমি। শব্দ কেবল ওই যে তুমি, ওই যে তুমি, ওই যে তুমি। দেখতে পেলেই ছায়া, কেবল ছায়া টায়া, শব্দ টব্দ, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে। শব্দ কেবল, শব্দ কেবল, শব্দ কেবল, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি কোথায়। এইভাবে স্বরের নানান অনুশীলনের মধ্যে দিয়ে নানান নানান রূপসৃষ্টি সব করা যায়। তো এইখানটাতেই আমার মনে হয় যে চর্চার আনন্দ, স্বর চর্চার আনন্দ। এখন এইখানে একটা কথা কারো কারো মনে হতে পারে যে এগুলো বোধহয় চালাকি করে কিছু কিছু কবিতা বেছে আনা, যার মধ্যে সব স্বরের নানান ক্রিয়া হচ্ছে। এমনি যখন আবৃত্তি করা হয় তখন বোধহয় স্বরের এইসব এত কারিগরি থাকে না। আচ্ছা, আমি একটা খুব চেনা কবিতার খানিকটা অংশ আপনাদের শোনাই। আপনারা তো এগুলো সব শুনলেন যে একটা মিড়ের কাজ থাকে, একটা সোজা ওঠানামা থাকে, একটা ওই যুগ্ম স্বর একটা নিয়ে থাকে, কোমল পর্দা থাকে। তা এর মধ্যে কিন্তু আছে সেগুলো, আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করুন তো কোথায় কি আছে, আমি তারপর বলে দেব। এই কথা জানিতে তুমি ভারতেশ্বর শাহজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। শুধু তব অন্তর বেদনা চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। রাজশক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ সম, তন্দ্রাতলে হয় হোক লীন। কেবল একটি দীর্ঘশ্বাস, নিত্য উচ্ছ্বসিত হয়ে
সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। দেখুন, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাহজাহান সোজা, কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান সোজা। শুধু তব অন্তর বেদনা মিট খেয়ে গেল, চিরন্তন হয়ে থাক, সম্রাটের ছিল এ সাধনা। এর পরের লাইনটা একটা কম্পন লেগেছে, সেটা দেখাইনি আগে। রাজশক্তি বজ্র সুকঠিন, সন্ধ্যা রক্ত রাগ সম, তন্দ্রা তলে হয় হোক লীন। এখানে তীব্রতা কমিয়ে নেওয়ার একটা কাজ করা হয়েছে। কেবল একটি দীর্ঘশ্বাস, এটা হলো কোমল পর্দা, সেই দেখাচ্ছিলাম এর আগে। কেবল একটি দীর্ঘশ্বাস, নিত্য উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, এই তব মনে ছিল আশ। পরে যখন সেটাকেই ওই কোমল পর্দাটাকে একটা যুগ্ম স্বর দিয়ে উপরে তুলে দেওয়া হয়েছে। এরকম গোটা কবিতাটা আবৃত্তি করলে তার ভেতরে এরকম পরতে পরতে সব এইসব জিনিসগুলো আছে। তো এখন এখানে একটা কথা বলি, যে আমার মনে হয়েছে এই প্রশ্নটা আপনাদের কাছে রাখি। একজন আবৃত্তি শিল্পী যখন আবৃত্তি করছেন, একটা কবিতার মধ্যে তিনি এই সব স্বরগুলো করছেন। তো এখন ধরুন একটা লেখা কবিতা বা ভাষা একজন সঙ্গীতজ্ঞকে দেয়া হলো, তিনি আমাদের মার্গ সঙ্গীতের বিশেষজ্ঞ, বলা হলো আপনি এটা সুর করুন। তো তিনি সেটাতে সুর বসাবেন, তাতে নানান গতিভঙ্গি থাকবে, স্বরের নানান পর্দা থাকবে, একটা সুর হলো। এবার একজন পাশ্চাত্য সঙ্গীতবিদকে দেয়া হলো, আপনিও এটা সুর করুন। তো তিনি যখন সুর করবেন সেটা একটু আলাদা রকম সুর হবে, তাতেও স্বরের নানান গতিভঙ্গি থাকবে। তো এই যে দুজন মানুষ, দুজন ওই একটা লেখা ভাষার উপরে দুটো চেহারা তৈরি করলেন, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি সুরস্রষ্টা। কিন্তু আবৃত্তি শিল্পীও তো একটা লেখা ভাষার উপরে এরকম করেই সুর বসাচ্ছেন, সেটা গানের সুর না হতে পারে, আবৃত্তির সুর তো। তাহলে আবৃত্তি শিল্পীকে কেন স্রষ্টা বলতে এত আপত্তি? কেন বলা হয় যে আবৃত্তিকার কোনো স্রষ্টা নন? কোন নিরিখে? এগুলো কি ভেবে দেখা হয়? এইসব মজা চর্চার এই যে স্বরগুলোকে আমরা প্রথমে সব জায়গাকার চিনি আমাদের এই কণ্ঠস্বরের যন্ত্রটা দিয়ে, যে কোনখান থেকে কোন স্বরটা বেরোচ্ছে, তার কি রং, কি ওজন। তেমনি আবার একটা অন্য খেলাও হয়, যে একটা কবিতা আমার খুব ভালো লেগেছে, সেই কবিতার ছবিটা কি আবেগটা আমি প্রকাশ করতে চাইছি, কিন্তু আমি যে স্বরগুলো জানি সেই স্বরগুলো কোনোটা ওখানে খাপ খাচ্ছে না। তখন সেটা নিয়ে কেবলই চেষ্টা করতে 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 এমন একটা স্বরে গিয়ে পৌঁছানো হলো, যে স্বরটা যে আমার গলায় আছে আমি আগে কোনোদিন খেয়ালই করিনি। এইবার আমি একটা নতুন স্বর আবিষ্কার করে ফেললাম। আমি যে পদ্ধতিতে স্বর শিখি সেইখান থেকে একটা নতুন স্বর শিখে চিনে নিলাম, তাকে আবার অন্য কোথাও লাগাতে পারবো। এই আনন্দ, এই আবিষ্কারের আনন্দ, যে স্বরের চর্চা করতে করতে একটা নতুন স্বর আবিষ্কার হয়ে গেল। এখন এখানে একটা কথা আমি অনেকের কাছে শুনেছি, যে অনেকে বলেন তোমরা যে এইসব করো, এই যে বলো এখানটায় মিট দিচ্ছ, ওখানটায় সোজা করছো, ওখানটা বাঁকিয়ে দিচ্ছ, তো এই সব ব্যবস্থাটা কেমন একটা যান্ত্রিক ব্যবস্থা না? তুমি যতবার মঞ্চে এসে ওই কবিতাটা বলবে ততবার তুমি খালি খেয়াল করছো কোথায় কোথায় বাঁকাবে, কোথায় কোথায় কাঁপাবে। তা এরকম করে কি আবৃত্তির রস বা অনুভবের দিকে যাওয়া যায়? এইটার দিকে খেয়াল রাখতে গেলে তোমার অনুভবটা থাকবে কি করে? কিন্তু এইটা একেবারেই ভুল কথা। ভুল কথা এই জন্যে যে আমি তো মঞ্চে বসে বসে এক্ষুনি এই স্ট্রাকচারটা তৈরি করছি না। আমি বাড়িতে গবেষণা করে, অনুশীলন করে ওই স্ট্রাকচারে পৌঁছচ্ছি। আমি যে অনুভবটা প্রকাশ করতে চাই সেই অনুভবটা কিন্তু ওই স্বরে গাঁথা থাকছে। তাহলে আমি যখন আবৃত্তি করবো সেই অনুভবটা কেন ফিরবে না? কি করে ফিরবে, তাই তো? আচ্ছা, আমরা ধরুন বাঁশিতে একটা স্বর শুনছি, স্বরটা খুব মোচড়াচ্ছে, তো শুনতে শুনতে আমার বুকের ভেতরটা হায় হায় করে ওঠে। তো তাহলে আমি যখন একটা সেরকম পর্দা লাগাচ্ছি আবৃত্তিতে, সেরকম স্বর লাগাচ্ছি যা দিয়ে ওই মোচড়টা সম্ভব, সেটা তো আমি নিজেও শুনছি, তাহলে আমার ভেতরে অনুভবটা ফিরবে না কেন? এইটা হলো বাইরের দিক, বাইরের দিক দিয়ে ফেরে। আরেকটা দিক আছে, এর একটা বিজ্ঞান আছে এর ভেতরে, সেটা হচ্ছে এই যে, সেটা একটু বোঝানো জটিল, আমি চেষ্টা করছি তবু। যে ধরুন আমার খুব রাগ হয়েছে,
আমার যখন খুব রাগ হয়েছে তখন আমার গলাটা চড়ে যাচ্ছে, এটা তীক্ষ্ণতায় পৌঁছে গেল গলাটা, সেই রাগের কথাটা বেরোলে, তাই দিয়ে প্রকাশ পেল আমার রাগটা, তখন শরীরে আমার রাগ। এইবার আমার এই বাকযন্ত্র দিয়েই তো সেটা বেরিয়েছে, একটা কোনো সেটিং তৈরি হয়েছিল, যে সেটিংটা দিয়ে ওই আওয়াজটা বেরিয়েছিল। এটা পরীক্ষা করে দেখা গেছে যে যদি ওই সেটিংটা আমি আবার ফিরিয়ে আনতে পারি, এই কলাকৌশলটা যদি আমি জানি, তাহলে ওই সেটিংটা ফিরিয়ে আনলে কিন্তু রাগটাকে আবার অনুভব করা যায়। যে ব্যথার থেকে আমার একটা কণ্ঠস্বর গড়ে উঠল, বা ব্যথার কথা ভেবে করতে করতে স্বরে পৌঁছলাম, সেইখানে একটা সেটিং থাকছে। সেই সেটিংটা আবার যদি ঠিক ঠিক মতো হয়, তাহলে শরীরের ভেতর থেকেও আবার ওই ব্যথার অনুভবটা পাওয়া যায়, একটা ভেতর দিক থেকে আর একটা কানে শুনে বাইরের দিক থেকে। এই দুটো যখন একই সঙ্গে চলতে থাকে, তখন খুব স্বাভাবিকভাবেই আবৃত্তির প্রতি পদে পদে এই অনুভবগুলো ফিরে ফিরে আসে। এবং এটা একটা ধ্যানের মতো খেলা, যদি এটা করে কেউ দেখে। এখন মুশকিল হচ্ছে, এইটা তো বলে বোঝানো যাবে না, এটা আমি একটা আবৃত্তি করে শোনালাম তাই থেকে আপনারা বুঝে নিলেন, এটা হবে না। এটা যিনি নিজে করে দেখবেন কেবল তিনিই টের পাবেন। আর এইটা যিনি টের পাবেন, তিনি তো একটা কবিতা আবৃত্তি করতে করতেই সারা সন্ধে কাটিয়ে দিতে পারেন 2-3 ঘন্টা, কারণ তিনি বারে বারে ওই স্বর লাগাচ্ছেন আর বারে বারে অনুভব ফিরে পাচ্ছেন, ওই ওই জায়গায় যাচ্ছেন, অনুভব ফিরে আসছে। এটা একদম নিজের সঙ্গে নিজের, বরং বলা ভালো, যে কথা আগে বলতে চাইছিলাম, আবৃত্তি শিল্পীর সঙ্গে আবৃত্তি শিল্পের এই খেলাটা তখন এরকম করে জমে ওঠে। প্রথমার্ধ একটা আবৃত্তি শুনিয়ে শেষ করি। আমার শৈশব স্মৃতির যে একটা ঋণঋণে ব্যথা, সেইটাকে আমি টের পাই এই কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে। এই কবিতাটা একটু অপ্রচলিত, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে নদীতে। যে নদীতে প্রতিদিন ভেসে যেত ভোরের শিমুল, ঝুরু ঝুরু বালি নিয়ে ঝিরি ঝিরি ছায়া ভরা কুল, যেখানে উদাস হতো বধূদের সকালে বিকালে। দূর জানি পালে হাওয়া দূরচারী সুর নিয়ে এলে, ঘনালে তারার ছায়া সাড়া দিলে হিজলের বন। প্রদীপ ভাসাতে এসে কি যেন ভাসিয়ে যেত মন। সে নদী আমারও ছিল, বলেছি ভাসিয়ে দিয়ে, আমারও সে কাগজের নাও। কোথা আছে মধুমালা, সেই দেশে সেই ঘাটে যাও। রাঙা শিমুলের সাথে জবা চাঁপা বকুলের দলে, আমার ময়ূরপঙ্খী সেই কথা নিয়ে গেল চলে। তারপর চেয়ে দেখে জমে ওঠে সময়ের বালি, সে নদী পাতাল ধারা, দিনগুলো ধু ধু করে খালি। কাঁটা গাছে অকারণে খুঁজে ফিরি ফুলের ফসল, তখন আকাশ ঘিরে কালো হয়ে মেঘ দলে দল। সেই নদী মেঘ হলো, সে নদীর স্রোতে হারা ফুল বিদ্যুৎ মালায় জ্বলে, জ্বলে ওঠে রক্তিম শিমুল। মধুমালা চিঠি লিখে উড়ে চলে রক্তের পাখায়, আমারই ঠিকানা খুঁজে হারানো দিনের দেশে যায়। এর আগে স্বর চর্চার যেসব আনন্দ তার কথা বলছিলাম, এইবারে আসব উচ্চারণের কথায়। উচ্চারণ সম্বন্ধে এটা তো সকলেই জানেন যে ব্যাকরণগত শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিল্পীকে আয়ত্ত করতেই হয়, সেটা অবশ্যই। কিন্তু আমি এই ব্যাকরণগত শুদ্ধতাটাকে আবৃত্তির উচ্চারণ চর্চার বাইরে রাখছি। তার মানে এই নয় যে ব্যাকরণগত শুদ্ধতার দরকার নেই, মানে আমি বলতে চাইছি যে ওই চৌকাঠটা পেরিয়ে এসে তারপর আবৃত্তির উচ্চারণের চর্চা হবে।
আবৃত্তির উচ্চারণ চর্চার প্রথম ধাপটাই হচ্ছে আবৃত্তির মধ্যে উচ্চারণের ধ্বনি আদায় করা। তো এই কথা শুনে কারো মনে হতে পারে যে বিশুদ্ধ উচ্চারণ মানেই তো ধ্বনিতাত্ত্বিক মতে উচ্চারণ, আবার ধ্বনি কিসের? তো সেইটা বোঝাবার জন্য আমি প্রথমে একটা টুকরো আবৃত্তি শোনাই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা থেকে। আপনারা একটু লক্ষ্য করুন যে আমি যে অংশটা আবৃত্তি করছি তার মধ্যে উচ্চারণের ভুল কি থাকছে। ভুল থাকছে কি কিছু? মেঘলা থমথম সূর্য ইন্দু, ডুবলো বাদলায় দুলল সিন্ধু, হেমকদম্বে তৃণস্তম্বে ফুটল হর্ষের অশ্রুবিন্দু। আবার করছি, কোনো ভুল আছে কি উচ্চারণে? মেঘলা থমথম সূর্য ইন্দু, ডুবলো বাদলায় দুলল সিন্ধু, হেমকদম্বে তৃণস্তম্বে ফুটল হর্ষের অশ্রুবিন্দু। না, ধ্বনিতাত্ত্বিক মতে কোনো ভুল নেই, কিন্তু এটাই কি ধ্বনি? এবার করি, মেঘলা থমথম সূর্য ইন্দু, ডুবল বাদলায় দুলল সিন্ধু, হেমকদম্বে তৃণস্তম্বে ফুটল হর্ষের অশ্রুবিন্দু। মৌন নৃত্যে মগ্ন খঞ্জন, মেঘ সমুদ্রে চলছে মন্থন, দগ্ধ দৃষ্টি বিশ্ব সৃষ্টির, মুগ্ধ নেত্রে স্নিগ্ধ অঞ্জন। এবার আশা করি আপনাদের কাছে পরিষ্কার হলো যে আমি আবৃত্তিতে ধ্বনি বলতে কি বোঝাতে চাইছি উচ্চারণের। আবৃত্তিতে উচ্চারণ চর্চা এখান থেকে শুরু হবে যে আগে ধ্বনিটা ঠিক করে আদায় করা। যেমন ধরুন আমি বলছি যে ক খ গ ঘ, ক খ গ ঘ, চ ছ জ ঝ, ঠিকই তো বলছি। এদিক দিয়ে বললে ক চ ট ত প, খ ছ ঠ থ ফ, গ জ ড দ ব, ঘ ঝ ঢ ধ ভ, ঠিকই আছে, কিন্তু ধ্বনি ঠিক নেই। ক ক ক ক ক, খ খ খ, গ গ গ গ, ঘ ঘ ঘ, ক ক চ চ চ, ট ট ট ত ত ত, প প প প। যেরকম করে তানপুরাতে ওই টিং 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 করে সুর মেলায় না, সেই রকম করে এই যাকে আমরা বর্ণমালা বলি, আসলে যা ধ্বনিমালা, তার প্রতিটি ধ্বনি পুরো আদায় করাটা হচ্ছে আবৃত্তিতে উচ্চারণ চর্চার প্রথম ধাপ। এবং যিনি এটা করতে বসেন, যখন প্রথম শুরু করেন এবং আস্তে আস্তে যখন বেরোয় ধ্বনিগুলো ঠিক ঠিক আসে, তিনি বুঝতে পারবেন যে এটাতে কি আনন্দ পাওয়া যায়। তারপরে কিছু কবিতায় এই ধ্বনিবহুল কবিতা নিয়ে সেগুলো আবৃত্তি করতে থাকলে তখন মনে হয় যে একদিন যেন আমরা উচ্চারণটাই করতাম না। তখন মনে হয় যে উচ্চারণে কত খামতি ছিল। আসলে এটা কিন্তু আবৃত্তি করার জন্য দরকার। কথা বলার সময় এত ধ্বনির তো দরকার করে না, কিন্তু আবৃত্তিতে এই ধ্বনিটা দরকার করে উচ্চারণে। এটা প্রথম কাজ উচ্চারণের চর্চার। দ্বিতীয় কাজ হলো অনুভব থেকে শব্দ উচ্চারণ করা। তাকে আমরা বলি উচ্চারণ ব্যঞ্জনা। উচ্চারণ করে কোনো কিছু বোঝানো, একটা অনুভব, একটা ছবি, কখনো অর্থটা একটু পরিষ্কার করে দেওয়া। তো আমি এখন একটা ছোট্ট অংশ সুকান্ত ভট্টাচার্যের কবিতার আবৃত্তি করছি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। একটা ছোট্ট দেশলাইয়ের কাঠির মধ্যে যে বিপ্লবের সম্ভাবনার কথা বলতে চেয়েছিলেন সুকান্ত, আশা করি আমি সেই বিপ্লবের ব্যাপারটা বোঝাতে পেরেছি। কিন্তু এই যে বোঝানো হলো, এটা যত না আবৃত্তি করা হলো তার চেয়ে বেশি নাটক করা হলো। এটাকে অন্যভাবেও করা যায়, যেখানে এই হাঁসফাঁস আবেগ এইসব করবার দরকার করে না। আবার করছি, আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি,
এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। এবার লক্ষ্য করুন যে আমি সব নাটক টাটক করিনি, সাধারণভাবেই বলেছি, কিন্তু কতগুলো শব্দকে আলাদা করে উচ্চারণ করেছি। ছোট্ট, নগণ্য, চোখেও উসখুস, বারুদ, জ্বলে, উচ্ছ্বাস, এইগুলো দিয়েই বোঝানো হয়ে গেল যেটা বোঝানোর দরকার ছিল, আর হাঁসফাঁস নাটক করতে হলো না। একেই আমি বলছি উচ্চারণের ব্যঞ্জনা। এইটার মধ্যে থেকে একটা শব্দকে আমি তুলে নিচ্ছি, ছোট্ট। ছোট্ট থাক তোলা আপনাদের স্মৃতির আলমারিতে। অন্য একটা কবিতা করি, রবীন্দ্রনাথের কবিতা। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। ছোট্ট আমার মেয়ে। এই ছোট্টটাকে ওই ছোট্টর পাশে রাখি। আগে বলেছিলাম ছোট্ট, ছোট্ট, এখন বলছি ছোট্ট। আগের ছোট্ট উচ্চারণ দিয়ে এটা বোঝানো যাচ্ছিল যে আমি ছোট বটে, তবে ভয়ঙ্কর। ছোট্ট, ছোট্ট। আর এখন খুব ছোট মেয়ে, আদরের, ছোট্ট। তো এই যে দুটো উচ্চারণ দুভাবে করছি, এটা আমি যতবার করব ততবার এই একই রকম করে করব এবং একই রকম অনুভব সৃষ্টি হবে। এটা কি করে হয়? গোটা কবিতা তো বলছি না, কবিতাতে যখন বলবো তখন কবিতার আবেগ অনুযায়ী উচ্চারণগুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে আপনা আপনি। কিন্তু আমার এই যে কথা এখানে বলছি আপনাদের কাছে, আবৃত্তি চর্চায় আনন্দর, তার প্রত্যেকটি জায়গা সচেতন চর্চা। আমি প্রতিটা উচ্চারণ সচেতনভাবে করছি, কাজেই সেই উচ্চারণে কেমন করে অনুভবটা ধরা পড়লো তার বিজ্ঞানটা আমাকে জানতে হবে। আমরা যখন শব্দ উচ্চারণ করি তখন দল বা সিলেবল হিসেবে করি। এই ছোট্ট শব্দটাতে আছে দুটো সিলেবল, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে টো। আর এই সিলেবলগুলোর উপরে আমাদের একটা আঘাত পড়ে, ইংরেজিতে যাকে অ্যাকসেন্ট বলে। কিন্তু এই অ্যাকসেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে শ্বাসাঘাত আর একটা হচ্ছে সুরাঘাত। আবার এই শ্বাসাঘাত বা সুরাঘাত এগুলো সর্বত্র একই ওজনে হয় না, কোথাও খুব জোরালো হয়, কোথাও মৃদু হয়, কোথাও মাঝামাঝি হয়। তো এখানে দেখুন ছোট্ট, ছোট্ট, ছোট, এই ছয়ের ওপরে যে শ্বাসাঘাত পড়ছে সেটা ট পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, ছোট্ট। আর পরেরটায় দেখুন এখানে শ্বাসাঘাত নেই, এখানে শুধু সুরাঘাত আছে, ছোট্ট। একটা মৃদু আঘাত ওখানেও পড়ছে কিন্তু সেটা সুরেলা, ছোট্ট। আর প্রথম উচ্চারণে এই ট বলছি যেখানে ছোট, সেখানে একটা খাদের স্বর আছে, সেই খাদের স্বরটাই কিন্তু ছ যখন বলছি আবার টো যখন বলছি তাকে সঙ্গ দিচ্ছে, যাকে আমি সেই গলা করার সময় যুগ্ম স্বর বলে এসেছিলাম। আসলে উচ্চারণের মধ্যে ওই সব ক্রিয়াগুলি থাকে ছোট ছোট জায়গায়। ছোট্ট, ছোট্ট, ছো ছো, ছোতে গলাটা একটু উপরে আছে, ওটে নিচে আসছে, আবার টোতে উঠে যাচ্ছে, ছোট্ট, ছোট্ট, ছোট্ট। আর এই টো যে ছোটের টয়ের যে স্বরটা, সেটাকে যেই সরিয়ে নেব তখনই আর ওই ওই অনুভবটা হবে না যে ছোট কিন্তু ভয়ঙ্কর। দেখবেন আমি দেখাই, ছোট্ট, 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 হচ্ছে না। ওই টয়ের যে স্বরটা সেটাকে ঠেলে তুলি, ছোট্ট, ছোট্ট। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি। আর পরেরটাতে ওই ছ থেকে টয়ের মধ্যে গলাটা ওই যাকে মিড় বলছিলাম সেইভাবে গড়িয়ে আসছে, ছোট্ট, ছোট্ট। এই দিয়ে বোঝাচ্ছে আদরটা, ছোট্ট। এরকম করে সব শব্দের মধ্যে এই সব জিনিস এই বাদামের খোলার মতো ভেঙে দেখা যায় অনুভব থেকে উচ্চারণ করার পরে কি আছে রহস্যটা এর ভেতরে। আর এগুলো অনুভব থেকে যখন আমরা উচ্চারণ করি কি সুন্দর, সে একটা দারুণ আনন্দ। নির্জন, ভয়ঙ্কর, তরঙ্গ, উচ্ছ্বাস, নির্নিমেষ, কাঁকুন, কাঁকুন,
স্বচ্ছ, উদাস, উদাস, সবের মধ্যেই ওরকম সব আছে ভেতরে, ভেঙে ভেঙে দেখলেই হয়। এইসব যখন চর্চা হয় তখন কিরকম একটা মনে হয় যে খুব শোনাই সবাইকে ডেকে ডেকে, এই যে অনুভব থেকে উচ্চারণগুলো করছি সব শুনতে কেমন লাগছে, আলাদা আলাদা লাগছে কিনা, শুনতে ভালো লাগছে কিনা। তা এখান থেকে আমার মনে হয়েছিল একবার যে এমন যদি করা যায় যে একটা অনুষ্ঠানে আমাকে ডাকলো, আমি সেখানে গিয়ে এরকম শতখানেক শব্দ শোনালাম খালি, তো সে তো লোকে তাড়া করবে, লোকে তো আবৃত্তি শোনানোর জন্য ডাকে, আমি গিয়ে মঞ্চে বসে বসে খালি কতগুলো শব্দ শোনাবো। খুব ইচ্ছে করতো যে যদি এমন হয়, আসলে আবৃত্তি যখন আমরা করছি তখন তো একটা বাক্য থাকছে, বাক্যের ভেতরে থাকছে শব্দগুলো, তো সেখানে এই যে শব্দের আলাদা মহিমা, এটা বেশ ভালো তো প্রকাশ পাচ্ছে হয়তো, তাই দিয়ে আবৃত্তি তৈরি হচ্ছে, কিন্তু একটু ইচ্ছে হয় আলাদা করে বলতে। এরকম খুঁজতে খুঁজতে ভাবছি যদি এরকম পাওয়া যায় যে শুধু শব্দগুলো বললাম তাতেই আবৃত্তি হয়ে গেল। এরকম খুঁজতে খুঁজতে একটা কবিতা পাওয়া গিয়েছিল, সেটা সজল বন্দ্যোপাধ্যায়ের কবিতা ভ্রমণ বৃত্তান্ত। আমি এই সুযোগে সেই কবিতাটা গোটাটা আপনাদের শুনিয়ে নিই। এখানে গোটা বাক্য নেই একটাও, কেবল শব্দ আছে, আর তাই দিয়েই যা কিছু বোঝাতে হবে। টুথপেস্ট, সাবান, তোয়ালে, টোস্ট, চা, সিগারেট, পাইপ সিগার, ট্রেন, ট্রাম, বাস, ব্যাকরণ, ঠাট্টাই আর কি, টেলিফোন, সাহিত্যের ইতিহাস, সিগারেট, চা, জর্দা পান, মা, দোকান বাজার, বাড়ি, বউ, তারপর ঘড়িতে এলাম, তারপর তোয়ালে, সাবান, টুথপেস্ট, টোস্ট, চা, পাইপ, সিগারেট, সিগার, পেঁয়াজের খোসা, ছাড়াতে ছাড়াতে সবটাই পেঁয়াজ আর পেঁয়াজের খোসা, হরতন, রুইতন, চিড়েতন, ইস্কাপন, চিড়েতন, রুইতন, হরতন, ইস্কাপন, তারপর 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 তারপর। এখন এখানে একটা কথা আমার বলতে ইচ্ছে করছে যে দেখুন, এমনিতে এই সব শব্দের উচ্চারণ ব্যঞ্জনা কাকে বলে, কেমন করে হয়, এসব না জেনেও কবিতার ভাবরসে নিমজ্জিত হয়ে আবৃত্তি নিশ্চয়ই করা যায়। কিন্তু এই উচ্চারণ ব্যঞ্জনার কাজটা সম্বন্ধে আগ্রহী না হলে এবং সেটা না করতে পারলে হয়তো এ ধরনের কবিতা আবৃত্তি করার কোনো উদ্যোগই কখনো নেওয়া সম্ভব হতো না। এইটা লাভ হয় আর কি। উচ্চারণের ব্যঞ্জনা আর এক রকমেও হয়, তাকে আমরা বলি ধ্বনি ব্যঞ্জনা। সেখানে এরকম একটা একটা শব্দে অনুভব হয় না, সেখানে অনেকগুলো শব্দ একসঙ্গে করে একটা অনুভব হয়। যেমন ধরুন কবি লিখলেন, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। তা আমি এটা আবৃত্তি করার সময় যদি ওই গরজে শব্দকে বোঝাই, গগনের শব্দকে বোঝাই, তাহলে এর অনুভবটা হয় না। এটাই সবগুলোর উপর দিয়ে গলাটা একরকম করে যাবে, তবে অনুভবটা তৈরি হবে। গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। এই যে মেঘ গুড় গুড় করে ডাকতে ডাকতে চলে যায়, এইটা এর মধ্যে ধরবার চেষ্টা হলো। তো এই বিভিন্ন কবিতার মধ্যে আমরা অনেক রকমের এরকম লাইন পাই। সব জায়গায় যেরকম গ গ করে ধ্বনি বাজছে তা নয়, অনেক সময় অন্য অনেক রকম করেও অনেক অনুভব আসে। আসলে কবিতার ভাষায় যাকে বলে চিত্রকল্প, যাকে বলে অলংকার, যাকে বলে উপমা উৎপ্রেক্ষা, সেই সব রসগুলোকে আমরা এই ধ্বনি ব্যঞ্জনার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। আর এই ধ্বনি ব্যঞ্জনার একটা অনুভবের সঙ্গে যোগের দিক আছে। সেটা হচ্ছে যে আমি যে পংক্তিটাতে ধ্বনি ব্যঞ্জনা করতে চাইছি সেখানে আমার কোন কোন ইন্দ্রিয়ানুভব কাজ করছে সেটা আগে খুব স্পষ্টতর হওয়ার দরকার, তবেই গলাটা যেখানে যাওয়ার সেখানে আপনা আপনি চলে যাবে। ইন্দ্রিয়ানুভব বলতে আমাদের কি কি? দর্শনেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয়, স্বাদেন্দ্রিয়। এই ইন্দ্রিয় অনুভবগুলো ওইতে থাকে ওই লাইনের মধ্যে। আমাকে আগে ঠিক করতে হবে যে আমি যেটা বলতে চাইছি তার মধ্যে আমার কি কি ইন্দ্রিয়ের অনুভব মিশে আছে, তবে সেটাকে আমি যতক্ষণ উপলব্ধি পুরোপুরি না করতে পারছি আমার গলা কিন্তু ঠিক দিকে যাবে না। এটা যখন ঠিক ঠিক অনুভব করতে পারবো তখন গলাটা সেই মতন আপনি চলে যাবে, যেহেতু আগেই আমি গলা টলা তৈরি করেছি, এত কিছু অনুভবের সঙ্গে যোগ করেছি গলার, তখন
উচ্চারণ চর্চা তো স্বরের পরে। যেমন দেখুন আমি অন্য একটা লাইন বলছি। আচ্ছা, আগে এই লাইনটার কথা বলুন। এই যে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, এটা আমরা কোন ইন্দ্রিয় দিয়ে উপভোগ করি? সবাই নিশ্চয়ই বলবেন শ্রবণেন্দ্রিয়। শ্রবণেন্দ্রিয় তো বটেই, কিন্তু শুধু কি শ্রবণেন্দ্রিয়? আচ্ছা একটু ভাবুন তো, যখন এই এই পরিস্থিতিটা যখন হচ্ছে, তখন আমাদের আর কোনো ইন্দ্রিয় কাজ করছে না? দর্শনেন্দ্রিয় কাজ করছে তো, মেঘ করেছে দেখতে পাচ্ছি। স্পর্শেন্দ্রিয়ও করতে পারে, কেননা বাতাসের একটা ঠান্ডা ভাব এলো, কি একটু গুমোট হলো, সেই সবটা একসঙ্গে যোগ করলে তবে ওইটা হবে যে ওই গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। অন্য একটা লাইন বলি রবীন্দ্রনাথ থেকে। রহিয়া রহিয়া নব বসন্তে ফুল সুগন্ধ গগনে। আমি ব্যঞ্জনা করিনি, শুধু লাইনটা বলছি। রহিয়া রহিয়া নব বসন্তে ফুল সুগন্ধ গগনে। এতে কি কি ইন্দ্রিয়ানুভব আছে? ফুলের গন্ধ ভেসে আসছে, ঘ্রাণেন্দ্রিয়। কিন্তু ফুলের গন্ধ যখন ভেসে আসছে, তখন তো তার সঙ্গে স্পর্শেন্দ্রিয়েরও কাজ আছে, তার সঙ্গে একটা দর্শনেন্দ্রিয়ের কাজ থাকতে পারে, যদি ফুলগুলো ফুটছে দেখতে পাই, না দেখলেও ক্ষতি নেই। তো এই দুটোকে একসঙ্গে সংহত করে লাইনটাকে উপলব্ধি করতে পারলে তবে কিন্তু গলাটা ঠিক জায়গায় যাবে। রহিয়া রহিয়া নব বসন্তে ফুল সুগন্ধ গগনে। রহিয়া রহিয়া নব বসন্তে ফুল সুগন্ধ গগনে। এইরকম এও এক অনুভূতির খেলা। যখন খেলতে বসা হয়, কত অজস্র কবিতায় অজস্র রকমের অনুভব আমাদের ইন্দ্রিয়গুলোকে সজাগ করে দেয়, আমাদের ইন্দ্রিয়গুলোকে আরো যেন তীক্ষ্ণতর করে তোলে এই কাজ করতে করতে। এইসব উচ্চারণের কারুকাজ বলতে এইসব, আর বেশি বলছি না, আরও দিক আছে। তো এই উচ্চারণের এই কাজগুলো শেখার পরে বা চর্চার পরে একটা ফাউ আছে, আমাদের ফাউ লাভ আছে। সেই ফাউটা হচ্ছে এই যে, আগে আমরা যখন কবিতা পড়তাম তখন কবিতার মানেটা, ভাবটা আমাকে টানত। এখন কিন্তু এই জিনিসটা শেখার পরে কবিতা পড়তে বসে কবিতার মধ্যে যে শব্দের একটা আলাদা গুরুত্ব আছে, সেইটা উপলব্ধি করতে পারা যায়। কবিতার শব্দগুলো আরো বেশি করে আমাকে ভাবায় বা টানে বা একটা উপভোগ দেয়। এইটা কিন্তু এই কাজটা করতে এসে একটা বাড়তি লাভ হয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি ছন্দের কথায়। ছন্দে একটা ব্যাকরণ শেখার দিক আছে। অনেকে বলেন সেটা খুব ভয়াবহ, ওই কচকচি, ওই মাত্রা, পর্ব, দল সব খুব গোলমেলে। কিন্তু গোলমেলে হলে কি হয়, ওটা তো একটু শিখতেই হবে। আর ওইটা শিখে আনন্দটা তখন আসবে যখন দেখব যে ওখানে আমি যে যে সব বিভাগ শিখছি, মাত্রা গোনা শিখছি, ঠিক তার সঙ্গে যে আবৃত্তি করছি তার ধ্বনিটা ঠিক ঠিক ওখানে যেমন যেমন মাত্রার মাপ বলছে তেমন তেমন করে আবৃত্তিতে ধ্বনিও চলে যাচ্ছে। আর এই মাপটা বোঝাতে হলে একটা ব্ল্যাকবোর্ড চাই, হিসেব করতে বসা চাই। এখন অত দিকে আমি যাচ্ছি না, আমি কেবল এই ধ্বনিগুলো আপনাদের একটু শোনাই। আমাদের বাংলায় যে তিনটে আলাদা আলাদা ছন্দ, তিনটে আলাদা আলাদা ছন্দের আলাদা আলাদা ধ্বনি। একটাকে বলে অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত, একটাকে বলে মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত, একটাকে বলে স্বরবৃত্ত বা দলবৃত্ত। তিনটি ধ্বনি খালি আলাদা, সেই আলাদা ধ্বনিগুলো গলায় আসে। মানে তা নাহলে যিনি ছন্দকে গলায় আনবেন না এরম প্রতিজ্ঞা করে কবিতা পড়েন, তিনি কিন্তু, আমি এই তিনটে কিরম করে পড়বেন একবার দেখিয়ে দিচ্ছি। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। দ্বিতীয়টা কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত। শ্যামগম্ভীর নবমেঘে আজি উঠে বাজি মৃদু মৃদঙ্গে, ডিমি 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 ধারামঞ্জিরে নভ অঙ্গনা সঙ্গত করে সে সঙ্গে রিমি রিমি ঝিমি ঝিমি। বোঝা যাচ্ছে যেরকম একটা ছন্দের ভাগ আছে, কিন্তু ছন্দের ধ্বনি হচ্ছে না। ভোর হলো রে ফর্সা হলো দুল্ল উষার ফুল দোলা, আনকো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা। সবই এক, সব তিনটি ছন্দ পড়লে তিনটে তো শুনতে একই রকম লাগছে। এবার আমি আলাদা করছি ধ্বনিগুলো। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। কেন এটা উদাত্ত না? আর পরেরটা,
শ্যামগম্ভীর নবমেঘে আজি উঠে বাজি মৃদু মৃদঙ্গে, ডিমি 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 ধারামঞ্জিরে নভ অঙ্গনা সঙ্গত করে সে সঙ্গে, রিমি রিমি ঝিমি ঝিমি। আর একটা যে, ভোর হলো রে ফর্সা হলো দুল্ল উষার ফুল দোলা, আঙ্ক আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই তোলা, জাগলো সারা নিদমহলে অথই নিথর পাথার জলে, আলপনা দেয় আলতো বাতাস ভোরাই সুরে মন ভোলা। তিনটে শুনলেন পাশাপাশি, দেখুন তিনটে ধ্বনি তো আলাদা। এই ধ্বনিগুলো প্রথমত তিনটে ছন্দে আলাদা আলাদা করতে পারা যায় যদি শিখে করা হয়। আর একটা বড় কথা এখানে আছে, সেখানে হচ্ছে যে এই একই অক্ষরবৃত্ত সবাই লিখছেন, মধুসূদন লিখলেন, আবার রবীন্দ্রনাথও লিখলেন, আবার জীবনানন্দও লিখলেন, কিন্তু একই অক্ষরবৃত্তে মাত্রা সন্নিবেশের ভিন্নতার কারণে ধ্বনিগুলো সব আলাদা আলাদা শুনতে হয়। দেখুন না, হে নজরুল লিখলেন, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, এটা যেমন শুনতে, আর কোথাও দেখিনি আহা এমন বিজন ঘাস, একই রকম শুনতে কি। আবার এই যে শ্যামগম্ভীর নবমেঘে আজি উঠে বাজি মৃদু মৃদঙ্গে, ডিমি 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 ধারামঞ্জিরে নভ অঙ্গনা সঙ্গত করে সে সঙ্গে, রিমি রিমি ঝিমি ঝিমি। এটার সঙ্গে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, একই ধ্বনি কি পাল্টে গেল। এরকম মানে কবি থেকে কবিতে, কবিতা থেকে কবিতায় পাল্টে যায়। আর শেষমেশ এইটাই সবচেয়ে বড় আনন্দের জায়গা, যে এক একটা কবিতা, এক এক কবির কবিতা এক এক রকম ধ্বনি সম্ভব জায়গায় নিয়ে চলে যায়। আর এর মধ্যে যেমন একটা সাংগীতিক ধ্বনি আছে, আবার কোথাও কোথাও কথ্য ধ্বনিও আছে। যেমন দেখুন, রবীন্দ্রনাথ লিখেছিলেন তো এই কবিতা, তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড়। এখানে একটা সাংগীতিক ধ্বনি ছিল। আবার এই ছন্দকেই পরবর্তীকালে যখন সুভাষ মুখোপাধ্যায় লিখছেন, পাশের বাড়িতে থাকতো আমার যে বন্ধু, তার এক ছিলেন পিসিমা, তিনি এলে ঘরে বসত মা মাসিমাদের আসর, ঝুলিতে গল্পের তার ছিল না কো সীমা পরিসীমা, আর জিভে তার কিছুই বাধত না। এরকম হয়ে গেল। আবার ওই যে যতীন্দ্রমোহন বাগচি লিখেছেন, শ্যামগম্ভীর নবমেঘে আজি উঠে বাজি মৃদু মৃদঙ্গে, ডিমি 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 ডিমি। বা রবীন্দ্রনাথ লিখলেন, আনু মৃদঙ্গ, রবীন্দ্রনাথ লিখলেন, ওই আসে ওই অতি ভৈরব হরসে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রহসে। এই যে লিখলেন। আবার পরবর্তীকালে যখন মৃদুল দাশগুপ্ত লিখছেন, তখন এই একই মাপের ছন্দ, এই আনু মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলু রব কর বধুরা, এক মাপ। কিন্তু নদীর কিনারে বাড়িটি থাকবে চৌকো, থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো, ফিরে এসে খুব আলতো ডাকবো বউ কই রাজি। এরকম করে পাল্টে পাল্টে যাচ্ছে ধ্বনিগুলো। সেইগুলোকে ধরতে পারাটাই ছন্দ শিখে আবৃত্তি করার একটা বিশাল আনন্দ। কিন্তু ওই যে কথাটা বলেছি, যে একজন কবিকে ধারাবাহিকভাবে পড়তে পড়তে না এলে কিন্তু তার একই ছন্দের মধ্যে কি স্পন্দটা তৈরি হচ্ছে এটা ধরা যাবে না। এটা ধরতে গেলে ওই পড়াটা খুব জরুরি। এগুলো হলো ব্যাকরণের সঙ্গে সংযোগটা। এইবার একটু অন্যদিকে চলে যাই, যেখানে আমাদের প্রায়োগিক অনুশীলনগুলো করতে হয়। প্রায়োগিক অনুশীলনের সবচেয়ে প্রথম কথাটাই হলো তাল ঠুকতে শেখা। তালে কবিতা বলতেই হবে, না হলে ছন্দকে গলায় ধরা যাবে না। কারণ গলাটা তো পৌঁছচ্ছে শ্রুতি মাধ্যমে, সে শ্রুতি মাধ্যমে কেবল একটা ধ্বনি তরঙ্গ পৌঁছতে পারে ছন্দ হিসেবে, আর কিছুই পৌঁছতে পারে না। ব্যাকরণকে ছন্দে আনতে হবে গলায় ওই ধ্বনির তরঙ্গ দিয়ে। সেই ধ্বনির তরঙ্গের মূল কাঠামোটা তৈরি আছে কিন্তু তালের উপরে। কিরকম তাল? এই যে দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোহে লোহে। এই তালের অভ্যাসটা যখন প্রথম কেউ করেন, তখন শুনি সকলেই বলেন যে এর কেন একটা অস্বস্তি হচ্ছে, মানে তালে বলতে গেলে আর ঠিক বোঝানো যাচ্ছে না, এক্সপ্রেশনটা ঠিক আসছে না। তো সেইটাকে তো অতিক্রম করতেই হবে। আর এইখানে একটা কথা আমার মনে পড়ে, যে আমি কোনো কোনো প্রখ্যাত আবৃত্তিকারদের সাক্ষাৎকারে শুনেছি, তারা লিখেছেন বা বলেছেন যে ছন্দে আবৃত্তি করব নিশ্চয়ই, কিন্তু যেখানে ছন্দ আর ভাবের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে যাবে
তখন আমরা ভাবকেই প্রাধান্য দেব। বারে, এটা তো ভারী মজার কথা। ছন্দ আমাদের একটা বন্ধু। এই কথাটা অবশ্য আমার না, আমাকে এই কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ গানের আলোচনা প্রসঙ্গে, যে তালকে যারা বাধা স্বরূপ মনে করেন তারা তালের স্বরূপ জানেন না। তাল বাধা নয়, তাল একটা সহায়। তো সেই সহায়, সেই বন্ধুর হাত আমরা ধরবো যেখানে সুবিধে হবে, আর যেখানে দেখবো সংকট সেখানে বন্ধুর হাত ছেড়ে দিয়ে গাছে উঠে পড়বো, ওই ভাল্লুকের গল্পের মতন। তো এরকম করে তো ছন্দে আসা যাবে না, এরকম করে ছন্দে আবৃত্তি করা যাবে না, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ছন্দের কবিতা আবৃত্তি করতে গিয়ে এই সংকটগুলোই তো আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার ছন্দে আবৃত্তি করার মজাটা কোথায়, আনন্দটা কোথায়? মূল কথা হলো ছন্দের কবিতা সবটাই ছন্দে বলতে হবে। যেখানে যেখানে ভাব আর ছন্দের দ্বন্দ্ব, তাকে কি করে মীমাংসা করব সেটা করার জন্যই তো আমি আবৃত্তি শিল্পী। আচ্ছা, তো বিশদে যাওয়া যাবে না, আমি একটুখানি দেখাই কিরকম একটা রকম, একই রকম মীমাংসা সব জায়গায় হবে না, কিন্তু আমি এখানে একটা রকম দেখাই। ধরুন এই যে কবিতা বলছি সেটার মধ্যেই আছে, দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। এটা একটা জায়গায় আছে, ঘরেতে দুরন্ত ছেলে, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, ঘরেতে দু, এই তো এই দুরন্ত শব্দটা এরকম করে ভেঙে গেলে বোঝাবো কি করে? ঘরেতে দু রন্ত ছেলে, এরকম করে আবৃত্তি করা যায় নাকি? সত্যিই তো এরকম সমস্যা তো আছেই নানান জায়গায়। কি করে একে একে কি করে অতিক্রম করা যায়? আচ্ছা, আপনারা একটু মনে করুন যে আমি সেই শব্দ উচ্চারণ করছিলাম অনুভব থেকে। তা দুরন্ত শব্দটা কিরকম করে অনুভব করব, দুরন্তটা কিরকম করে উচ্চারণ করব অনুভব থেকে? দুরন্ত, দুরন্ত, তাই না? দুরন্ত। এবার ওটাকে ওখানে বসিয়ে দিতে দেখি, একটু আগে থেকে আসছি। হ্যাঁ, মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোখা, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি। আবার দেখুন, ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, তালটা পড়ার কথা রয়ের উপরে, কিন্তু ঘরেতে দুরন্ত ছেলে, এই তো ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, তাল তো ঠিক জায়গায় ফেলছি। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি, বাইরেতে মেঘে ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। তা হয়ে গেল, মিটে গেল দ্বন্দ্ব। তো এরকম করে প্রত্যেক জায়গায় একটা না একটা সম্ভাবনা খুঁজে পাওয়া যায়, সেটা খুঁজতে হবে তো, তবে তো আমার চর্চা, আর সেটার মধ্যেই তো আনন্দ। আমি এ পর্যন্ত যত দুরূহ কবিতা পেয়েছি যেখানে এই ছন্দ আর ভাবের মিলমিশ করা খুব কঠিন হয়ে পড়ে, তার মধ্যে এই কবিতাটা মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের সবচেয়ে দুরূহ মনে হয়েছে আমার। আমি একটু কবিতাটা ছন্দে ছন্দে বলে গেছি, আপনারা মানেটা উদ্ধার করতে পারেন কিনা দেখুন তো। আমি কেটে কেটে বলছি ছন্দের মতো। অনেক দিন অনেক পথ হাঁটার পরে অচেনা ভিড়ে হারানো মুখের আদল খুঁজে খুঁজে যখন দুচোখ ক্লান্ত খালি পা টেনে চলা চলাই, গাঁয়ের হাট খোলা পেরিয়ে শহর, শহর ফেলে পেছনে পথ মাঠের, যেমনি ধরা দেখা মিলল হঠাৎ, এই আমার দেশ আমার দেশের। এই ভাগ কি করে বোঝাবো একে আবৃত্তি করে? আচ্ছা, আমি ছন্দ ছেড়ে দিই একদম, দিয়ে কথাটা বলি। অনেক দিন অনেক পথ হাঁটার পরে অচেনা ভিড়ে হারানো মুখের আদল খুঁজে খুঁজে যখন দুচোখ ক্লান্ত খালি পা টেনে চলা চলাই, গাঁয়ের হাট খোলা পেরিয়ে শহর, শহর ফেলে পেছনে পথ মাঠের, যেমনি ধরা দেখা মিলল হঠাৎ, এই আমার দেশ আমার দেশের। এত বোঝা গেল মানে? এটা তো দুটোকে মেলাবো কি করে? আমি চেষ্টা করি। অনেক দিন অনেক পথ হাঁটার পরে অচেনা ভিড়ে হারানো মুখের আদল খুঁজে খুঁজে যখন দুচোখ ক্লান্ত খালি পা টেনে চলা চলাই, গাঁয়ের হাট খোলা পেরিয়ে শহর, শহর ফেলে পেছনে পথ মাঠের, যেমনি ধরা দেখা মিলল হঠাৎ, এই আমার দেশ আমার দেশের। সবই তো আমি বিটে ফেলেছি। আর এই বিটটা, এই ছন্দটা এই গোটা কবিতায় যেন বাউলের একতারার মতো পায়ে পায়ে বাজছে। তা আমি যদি এটাকেই ছেড়ে দিই তাহলে এই কবিতা আবৃত্তি করার কি দরকার করে? দরকারই করে না কিচ্ছু। তো এইভাবে আমরা
মিলমিশ করাতে হবে আমাদের ছন্দ আর ভাবের, এইখানটাতে কিন্তু সবচেয়ে বড় আনন্দ। এই হলো অনুশীলনের প্রথম ধাপ। এবার ধরুন যে এই অনুশীলনের মধ্যে ছন্দে একটা ঝোঁকের ব্যাপার থাকে। তো সেই ঝোঁকের ব্যাপারগুলো সব জায়গায় একরকম করে থাকে না। সেই ঝোঁকটার নিয়ন্ত্রণটা একটা শেখবার জিনিস। ঝোঁকের নিয়ন্ত্রণ দিয়েই রসে যাওয়া যায়। আমাদের একটা পুরনো ছন্দ ছিল, লৌকিক ছন্দ। হাতে লোকুল মিলতা, এতকাল ছিলি কোথা, এতকাল ছিলুম বনে, বনেতে বাগদিমল, আমারে যেতে হলো। এই ছন্দে সব কবি কিছু কিছু কবিতা লিখেছেন। যেমন নজরুল লিখলেন, বাবুদের তালপুকুরে, হাবুদের ডালকুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে, এরকম। আবার বুদ্ধদেব বসু লিখলেন, চোখে চোখ পড়েই যদি, নিও না চোখ ফিরিয়ে, নিও না চোখ নামিয়ে, রাখো এই একটুখানি। ছন্দটা একই কিন্তু ঝোঁক দুটো আলাদা। এখন দেখুন নজরুলের ছন্দে যেন এটা সেই কৌতুকের বাজনা বাজছে, ক্যাও 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 কাকা কাও, ক্যাও 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 কাকা কাও। আর বুদ্ধদেব বসুর গানে যেন একটা সেতার বাজছে। বুদ্ধদেব বসুর এই কবিতাটার নাম গান, তাতে যেন একটা সেতার বাজছে, টিং 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 টিটি টিং, টিং 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 টিটি টিং। দুই ঝোঁক আলাদা, এটা ঝোঁক অনেক মৃদু। আচ্ছা আমি যদি এটাকে উল্টে দিই, যদি বলি যে বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। আর যদি এটা বলি, চোখে চোখ পড়েই যদি, নিও না চোখ ফিরিয়ে, নিও না চোখ নামিয়ে। তার মানে কি, কবিতায় কি লেখা আছে সেটা তো ব্যাপার না। আবৃত্তি যখন আমি করছি তখন আমি কিভাবে ছন্দকে নিয়ে আসছি তাই দিয়ে তো রসটা তৈরি হচ্ছে। আচ্ছা এটা যেমন হলো যে দুটো আলাদা কবিতার জন্য আলাদা রস তো কবিতায় আছে, তাই জন্য ঝোঁককে নিয়ন্ত্রণ করতে হলো। আবার এটাও হয় যে একই কবিতার মধ্যে আমি যদি ঝোঁক পাল্টে দিই, অন্য প্রসঙ্গ তৈরি করে নিতে পারি। কি বললাম? একই কবিতার ভেতরে আমি যদি ঝোঁক পাল্টে ফেলি তাহলে অন্য প্রসঙ্গ তৈরি হয়ে যায়। সেটা একটা দেখি, এটাও মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়। এটাতে প্রথমে আমি আবিষ্কার করেছিলাম একটা শ্রমজীবী মানুষের শ্রমের ছন্দ। এই ধান কাটছে, লোহা পিটছে, আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই, আমরা গান গাই, আমরা রাম রহিম সর্দার, সারছি যার যা কাজ কারবার, এমনি দিনভর, হয়তো সাঁঝ বেলায় তারপর জমছে আট চালায় মজলিস। এইটা শেষ দিকে গিয়ে, আমি একদম শেষে চলে যাচ্ছি, শেষ দিকে গিয়ে এইটা একটা অন্য ছন্দে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ঝোঁকগুলো পাল্টে দিয়েছি। দেখুন এই ছন্দ থেকে শুরু করছি, তারপর পাল্টাবো। আমরা তাঁত চালাই গান গাই, আমরা প্রাণ বাঁচাই বাঁচবার চেষ্টা করবই, কখন বোম্বাইয়ের পথঘাট, কখন কলকাতার ময়দান, রক্তে থই থই, আজকে জোর কদম চল চল, অমনি হাত মেলাই ভাই ভাই, অমনি গান গাই, আজকে জোর কদম চল চল, অমনি হাত মেলাই ভাই ভাই, অমনি গান গাই। আমরা ধান কাটার গান গাই, আমরা লোহা পেটার গান গাই। আলাদা কবিতা নয় কিন্তু একই কবিতা, পাল্টে গিয়ে ওটা অন্য দৃশ্য তৈরি হয়ে গেল। এইভাবে আমরা ঝোঁকটাকে যেভাবে নিয়ন্ত্রণ করব তাই দিয়ে নানান রস তৈরি করতে পারি। এটা একটা দিক শেখার, এটা একরকম চর্চার দিক। আবার দেখুন একই ছন্দকে আমরা নানান বিন্যাসে পড়তে পারি। তো এটাও কিন্তু আমরা শিখেছি রবীন্দ্রনাথের কাছ থেকে। রবীন্দ্রনাথ তার ছন্দ গ্রন্থে এরকম নিজে করে দেখিয়েছেন, একটা লাইন লিখে তাকে ভিন্ন ভিন্ন ঝোঁকে পড়ে দেখিয়েছেন। তো সেই থেকে আমার মাথায় এলো যে তাহলে আমরা তো পারি। আমরা আবৃত্তি করার সময় ধরুন এই কবিতাটা এরকম বলছি যে কত রকম করে বলা যায়, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। আবার কিরম করে বলা যায়, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা। আবার এরকম বলা যায়, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা, ছিপ খান তিন দাঁড়, তিনজন মাল্লা। সব ছন্দগুলো আলাদা আলাদা। তা এখন কেউ বলতে পারে সে তো অনেক কায়দাই করা যায়, কায়দা করে হবেটা কি?
এটা কি এই কবিতাটা? একটা হচ্ছে যে চারজন লোকে দাঁড় বাইছে, এই তো ব্যাপার। সেই দাঁড় বাওয়ার নানান ছবি এতে তৈরি হয়। আমি এরই মধ্যে থেকে দুটো করে দেখাই। ধরুন যখন কেউ এরকম করে যাচ্ছে, ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, এটা একটা ছবি। আবার কেউ যখন এরকম করে টানছে, ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, একই রকম দাঁড় পাওয়ার ভঙ্গি কি হচ্ছে? আর এটা যখন করছে, ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, আবার যখন এরকম হচ্ছে, ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, এটা না মনে হচ্ছে নৌকোর তলা দিয়ে জলটা বয়ে যাচ্ছে, খুব জোর ডুব জল বয় স্রোত ঝির নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর। তো এইসব ছবিগুলো করা যাবে যদি ছন্দটাকে নানানভাবে পড়তে শিখি আমরা। এ গেল আর একদিক। এরকম অনেক হয়, অনেক অনেক কবিতা দিয়ে এরকম সব বিন্যাস করা যায়। এইবারে আরেকটা দিক হচ্ছে লয়। একই কবিতার মধ্যে আমরা ভিন্ন ভিন্ন লয়ের সমাবেশ করতে পারি, কিন্তু সেই লয়গুলো যেন কোনো জার্ক না পায়। আমরা যেন একটা ছন্দ, একটা লয় থেকে আরেকটা লয়ে সহজভাবে যেতে পারি। সেই জন্য আমাদের এই কম থেকে বেশি অবধি, আবার বেশি থেকে কম অবধি লয়টার একটা অভ্যাস করতে হয়। আর সেগুলো নানান জায়গায় বেশ বসিয়েও দেওয়া যায়। এই যে আমি একটু লয়টা সামান্য দেখাই, যে অশ্রুর মৌক্তিক হাস্যের স্ফূর্তি, লহরের লীলা ঠিক লাস্যের মূর্তি, বিজুলির আমি জ্যোতি অতি চঞ্চলমতি, গতি বিনা আনগতি নাই আন মুক্তি, অশ্রুর মৌক্তিক হাস্যের স্ফূর্তি, লহরের লীলা ঠিক লাস্যের মূর্তি। এইভাবে যত দূর অবধি যাওয়া যায় যাওয়া যাবে, আবার আসা যাবে, আবার আস্তে আস্তে ফিরে আসা যাবে। এই লয়টাকে বাড়িয়ে কমিয়ে কিরকম একটা সুন্দর ছবি তৈরি হয় দেখুন। এর মধ্যে কিন্তু সেই আমরা যে আবর্তিত স্বর বলেছিলাম সেই ছবি আছে এর ভেতরে। ছিক 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 রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফুটে জানলা জুড়ে, ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে, ঝিকঝিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ চায় দিগন্ত রেখা অবধি, পাথরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী, ঝিকঝিক ছুটে চলে, ঝিকঝিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণচূড়ার ডালপালা, আর দেখো পিছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। এই যে লয়টা ক্রমশ বাড়ছে, ট্রেনে করে যাচ্ছি, তার থেকে লয় বাড়ছে, আবার কমিয়ে 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 এনে তাকে স্টেশনে দাঁড় করিয়ে দিতে পারি। এরকম এটা ছাড়াও ধরুন আমরা একটা কবিতা যখন আবৃত্তি করছি, তার বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন লয় হয়, এবং ভিন্ন ভিন্ন লয় দিয়ে ভিন্ন ভিন্ন জিনিস বোঝানো যায়। যেমন আমি বর্ষামঙ্গল কবিতার উল্লেখ করতে পারি। এইখানটায় রবীন্দ্রনাথ যে লিখেছেন, আনমৃদঙ্গ মুরজ মুরলি মধুরা, বাজাও শঙ্খ হুলু রব কর বধুরা, এসেছে বরষা ও গো নব অনুরাগিনী, ও গো প্রিয় সুখ ভাগিনী। এখানে যে লয়, আর স্নিগ্ধ সজল মেঘ খজ্জল দিবসে, দিবস প্রহর অচল অলস আবেশে, শশী তারাহীনা অন্ধ তামসী যামিনী। লয়ের তফাৎ করে তবে পরিবেশটাকে পাল্টে নেওয়া গেল। কিন্তু এই লয় থেকে লয়ের তফাৎ যদি একটা জাট খায়, মনে হয় চলে গেল অন্য লয়ে, তাহলে তো কবিতাটার আবৃত্তি মার খেয়ে যাবে, তার রসটা ঠিক থাকবে না। এই লয়টা একটা শেখবার জিনিস। এরপর একটা অন্য জিনিস বলি, সেটা হচ্ছে এই যে পর্যবেক্ষণের কথা বলেছিলাম। পর্যবেক্ষণ মানে কি আমরা প্রকৃতিতে দেখব, সমাজে মানুষে দেখব, তো সেইগুলো আমার আবৃত্তিতে কাজে লাগবে। তো কীরকম? ছোট্ট করে একটু দুটো উদাহরণ দিচ্ছি। একটা কবিতা আছে বিমলচন্দ্র ঘোষের শিশির ঝরার গান, সেটা ছন্দটা হচ্ছে এরকম: টুপটাপ টুপটাপ শিশিরের শব্দের, রাত প্রায় শেষ হতে দেরি নেই, গাছে গাছে কুয়াশার হিমঝরা থমথম, পল্লবে পল্লবে টুপটাপ। চার মাত্রার মাত্রাবৃত্ত বা কলবৃত্ত ছন্দ, এরকম করে যে কেউ আবৃত্তি করে দিতে পারেন। কিন্তু শীতকালে ভোর রাত্রে যদি জানলা থাকে বাগানের দিকে, বা বাগানে গিয়ে বসা যায়, তখন দেখা যায় চারপাশে শিশির ঝরছে। তো শিশির এরকম করে ঝরে, টুপটাপ টুপটাপ শিশিরের শব্দের, রাত প্রায় শেষ হতে দেরি নেই, এরকম করে শিশির ঝরে। শিশির যেমন করে ঝরে, সেই নিয়েই তো শিশির ঝরার গান। টুপটাপ টুপটাপ শিশিরের শব্দের, রাত প্রায় শেষ হতে দেরি নেই, গাছে গাছে কুয়াশার হিমঝরা থমথম, পল্লবে পল্লবে টুপটাপ। এই হচ্ছে পর্যবেক্ষণকে আবৃত্তিতে আনা। আর একটা উদাহরণ দিই। এই কবিতা আপনারা সৌম্যমিত্রের রেকর্ডে শুনেছেন, প্রদীপদাকেও করতে শুনেছি আমি, প্রদীপ ঘোষ। জোনাকি কবিতা সৌম্যমিত্র করেছিলেন এটা কৌতুককর সংলাপের ভঙ্গিতে। এ কি জোনাকি, তুই কখন এলি বলতো, একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই, এই সারা রাত জ্বলা চিরদীপমালা দেয়ালি আলোয়।
আর প্রদীপদা খুব রিদম রেখে একবারে তালে তালে করেন। আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারি কোণে চিকচিক। এখন আমি একটা উপলব্ধির কথা বলি। একদিন দেখলাম ঘরে একটা জোনাকি ঢুকেছে। জোনাকি বাগানে অনেক আছে দেখি, উড়ে উড়ে বেড়ায় আর দপদপ করে জলে নেবে। তো ঘরে যখন ঢুকলো আশ্চর্য একটা জিনিস দেখছি যে জোনাকিটা মাঝে মাঝে খুব তফাতে তফাতে জ্বলছে, মানে একবার জ্বললো নিবলো, অনেকক্ষণ চুপ, আবার জ্বললো নিবলো, আর মাঝে মাঝে খুব দপদপ 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 করে জ্বলছে নিচ্ছে। তা আমার তখন হঠাৎ মনে হলো যে এই জোনাকির ছন্দটা তো এটাই জোনাকি কবিতার। দেখুন আমি একটুখানি করি আবৃত্তি, ওই ওই দুটো ছন্দ এতে আছে। এ কি জোনাকি তুই কখন এলি বলতো একলা এই বাতলায় কেন কলকা তাই এলি তুই এই সারা রাত জ্বলা চিরদীপমালা দেয়ালি আলোয়। এখন গোটা কবিতাটা আমি এরকম করে আবৃত্তি করি আর মনে হয় যেন জোনাকির নেভা জ্বলার ছন্দে ছন্দেই তার সঙ্গে আবৃত্তি, তার সঙ্গে কথা বলছি। এই হচ্ছে পর্যবেক্ষণ। আর অনেকগুলো দিক বলা বাকি রইল, সব তো একটা আসরে বলা যায় না। যেমন ধরুন অভিব্যক্তি। অভিব্যক্তি জিনিসটা ধ্বনি ব্যঞ্জনে যেমন ইন্দ্রিয়ানুভবের সঙ্গে সম্পৃক্ত, অভিব্যক্তি তেমনি মানসিক মনের সঙ্গে সম্পৃক্ত। কিরকম? যেমন ধরুন এই এই লাইনটা, নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, ছায়া নামছে বলে, নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে। এখন এটা দিয়ে আমার মনের অবস্থাটা কি হচ্ছে এটা দেখে, নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, খুব তৃপ্তি হচ্ছে। এই তৃপ্তি, এটা হলো অভিব্যক্তি। আবার নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, এটাতে একটা শঙ্কা এলো, এই এই হচ্ছে অভিব্যক্তি। কিংবা নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, মানে বেশ একটা আনন্দ হচ্ছে, এটা হচ্ছে অভিব্যক্তি। বা নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, এটা হচ্ছে অভিব্যক্তির চর্চা। আবার এর মাত্রা আছে। যেমন ধরুন কেউ বলছে যে তুমি এমন কথা বলতে পারলে, এটা হচ্ছে এটা ব্যথার। আরেকজন আরেকটু মাত্রা বাড়িয়ে বলল, তুমি এমন কথা বলতে পারলে, আরো মাত্রা বাড়ালে, তুমি এমন কথা বলতে পারলে, আরো মাত্রা বাড়ালে, তুমি এমন কথা বলতে পারলে। এই যখন হয়ে গেল তখন কিন্তু অভিব্যক্তি মাত্রাটা নাটকে চলে গেল। তো এই মাত্রা আরো বাড়াতে বাড়াতে আমরা যাত্রায় পৌঁছতে পারি। এবং এই যে যখন এটাকে নিয়ন্ত্রণ করে আমি লাগাই, তখন আমি আমার ইচ্ছে মতো মাত্রা ব্যবহার করছি এক এক জায়গায়, এটাই তো আনন্দ। আবার এর মিক্সিং আছে। তেমনি আছে কথা বলার নানান স্তর। একই কবিতা আমি খুব প্রিয়তম একজনকে শোনাচ্ছি, তার যে স্তরটা হবে, আবার অনেক বন্ধু বান্ধবের মধ্যে করছি, তার স্তরটা আলাদা হবে, এটারও একটা আলাদা চর্চার দরকার। তেমনি রয়েছে একই কবিতা আবেগ দিয়ে বললে যা হয়, যুক্তি দিয়ে বললে আলাদা হয়। এইগুলো কিছু না, এইটা আমি তো আর একবার মঞ্চে গিয়ে একবার আবেগ দিয়ে একবার যুক্তি দিয়ে বলবো না, কিন্তু আমি চর্চার মধ্যে থেকে যে নানান সৃষ্টির ইশারা পাচ্ছি, নানান রং পাচ্ছি, নানান আবেগ তৈরি হয়ে যাচ্ছে, এইগুলোই তো চর্চার আনন্দ। আমি এটা কি বলতে চেয়েছি, যেখানে আমি বলেছিলাম যে চিত্রকরের সঙ্গে তার চিত্রশিল্পের সম্পর্ক, যে মগ্নতার মধ্যে একজন সঙ্গীত শিল্পী তার সঙ্গীতের মধ্যে ডুবে যান, আমরাও এরকম করে এইসব চর্চার মধ্যে দিয়ে আবৃত্তির মধ্যে ডুবে যাওয়ার একটা রাস্তা পাই। এটা জানানোর জন্যই কেবল এসব বলতে আসা। আমি শেষ করতে চাইছি আসলে একটা আবৃত্তি দিয়ে, কিন্তু আমার খুব সন্দেহ আছে যে আবৃত্তিটা আমি ঠিকভাবে করতে পারবো কিনা এতক্ষণ বলার পরে। তবু আমি চেষ্টা করছি। রবীন্দ্রনাথের কবিতা বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে, অন্ধকার গিরিতট তলে দেউদার তরু সারে সারে। মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি। অব্যক্ত ধ্বনির পুঞ্জ
অন্ধকারে উঠেছে কুমরি, সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা, শূন্যের প্রান্তরে মুহূর্তে চলিয়া গেল দূর। আজকের আসর এখানেই শেষ হল। সহৃদয় শ্রোতৃমণ্ডলী ও শুভানুধ্যায়ী সকলকে উচ্চারণের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। শুভরাত্রি।